সবাই দৌড়ে আসো, বাচ্চাটির লাশ ভেসে উঠেছে। করিমের ছেলের লাশ ভেসে উঠেছে। একজন লোকের চিৎকারে গ্রামের সবাই দৌড়ে আসলেন নদীর পাড়ে। সবাই এসে দেখলেন সত্যিই নদীর উপরে ভেসে উঠেছে একটা বাচ্চার লাশ। গ্রামের নাম রূপপুর, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুখ নদী। নদীর নাম সুখ নদী হলেও মোটেও কিন্তু সুখের ছিল না। এই সুখ নদীর মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গাটা খুবই ভয়ানক। এই জায়গায় গ্রামের অনেকেই ডুবে মারা গেছে। গ্রামের মুরব্বীরা বলতো এই জায়গাটায় পানির দেও মানে জিনেরা থাকে। এই জায়গায় কে গোসল করতে বা অন্য কাজে নামলে সে ডুবে মারা যায়। আপনারা হয়তো বলতে পারেন ডুবে তো মানুষ এমনিও মারা যায়, কিন্তু এই জায়গায় কেউ ডুবে মারা গেলে তার লাশ কেউ খুঁজে পায় না। যে মারা যায় তার লাশ 2-3 দিন পর আপনা আপনি ভেসে ওঠে পানির উপরে। আজ থেকে 4-5 দিন আগের কথা। গল্প শুরুতে যে বাচ্চাটার কথা বললাম সে সহ আরো 2-3 জন, যাদের বয়স 7-8 হবে, তারা খেলা শেষে নদীর সেই জায়গায় গোসল করতে চায়। ওরা গোসল করার সময় হঠাৎ করে একটা বাচ্চা পানিতে ডুবে যায়। ওকে দেখে মনে হচ্ছিল পানির নিচ থেকে কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো বাকি বাচ্চারাও ভয়ে উপরে উঠে দেয় এক দৌড়ে গ্রামের সবাইকে গিয়ে ঘটনাটা বলায় গ্রামের সবাই দৌড়ে এসে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও সেই ছেলেটিকে কোথাও খুঁজে পেল না। বাচ্চাটিকে খুঁজে না পাওয়ায় সবাই বুঝে গেল একে আর খুঁজে কোনো লাভ হবে না। এর লাশ 2-3 দিন পর এমনি ভেসে উঠবে। 2-3 দিন পর বাচ্চাটির লাশ ভেসে উঠে। সবার মতো আমিও আসছি নদীর পাড়ে মামার সাথে। আমার নানা বাড়ি এই গ্রামেই। আমি মামার সাথে নদীর পাড়ে আসতে দেখলাম নদীর ঠিক মাঝখানে সেই বাচ্চাটি ভেসে উঠছে। নদীর পাড়ে অনেক লোকের ভিড়। বাচ্চাটিকে দেখে একজন নদীতে লাফ দিয়ে তার কাছে যায় ওকে উপরে নিয়ে আসতে, কিন্তু সেই বাচ্চাটা সেখান থেকে এক চুলও নড়ে না। বাচ্চাটার লাশ উঠানোর জন্য যে পানিতে নেমেছিল সে এত চেষ্টা করেছে, কোনোভাবেই বাচ্চাটাকে উঠাতে পারেনি। মনে হচ্ছিল যেন বাচ্চাটার লাশ ওখানে আঠার মতো লেগে গেছে। অনেক চেষ্টার পরও যখন বাচ্চাটিকে উপরে নিয়ে আসা যাচ্ছে না, তখন একজন মুরব্বী ডাক দিয়ে বলেন ওকে এখন উপরে তোলা যাবে না, একটু পরে আজান হবে। আজান হলে ওকে ওখান থেকে সরানো যাবে, উপরে তোলা যাবে। মুরব্বীর কথাই সেটাই হলো। আজানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলেন। এদিকে আমি মামাকে বললাম, মামা ও মামা, এটা তো অনেক ভয়ঙ্কর দৃশ্য। ওই ছেলেটার লাশ উপরে উঠাতে পারছে না কেন? আমার কথার জবাবে মামা বলল, আর বলো না ভাগিনা, এর আগেও এরকম অনেকবার হয়েছে। বাড়ি যাওয়ার সময় তোমাকে সব খুলে বলবো, এখন চুপ করে দেখো। মামার কথায় সবার মতো আমিও অপেক্ষা করছিলাম কি হয়। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আজানের ধ্বনি ভেসে আসলো। আজান হতেই দুজন নদীতে লাফ দিয়ে সেই ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে নিয়ে উপরে উঠলো। বাচ্চা ছেলেটাকে নিয়ে উপরে উঠায় ওর মা বাবা সহ আরো অনেকে কান্না করতে লাগলেন। এদিকে রাতও হয়ে আসছে। এই ভেবে সবাই সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে গ্রামে চলে গেলেন। আমিও মামা দুজনে বাড়ির দিকে যাচ্ছি। তখন আমি মামাকে বললাম, আচ্ছা মামা, তুমি না বললা ওইখানে অনেকে ডুবে মারা গেছে, তাহলে এই জায়গাটাকে সবাই এড়িয়ে চলে না কেন? আমার কথার জবাবে মামা বললেন, এই জায়গাটা যেমন তেমন জায়গা না রে ভাগিনা, এই জায়গাটা বড়ই অদ্ভুত। রাত হলে নদীর এই জায়গায় পানির নিচে থেকে একটা সোনার পুতুল ভেসে ওঠে। এই সোনার পুতুলটা নিতে অনেকেই লোভ করে, নদীতে নামলেই সে আর ফিরে আসে না। লোভে পড়ে অনেকেই মারা গেছে এই জায়গায়। মামার কথায় অবাক হয়ে বললাম, কি বলো, সত্যি নাকি সোনার পুতুল ভেসে উঠে? মামা, হ্যাঁ, আমি নিজেও কয়েকবার দেখেছি। ওগুলো দুষ্ট জিনের কাজ। ওরা লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে ওদেরকে মেরে ফেলে। রাত অনেক হয়ে গেছে, চল তাড়াতাড়ি। মামার কথায় আমি আর কথা না বাড়িয়ে মামার সাথে বাড়িতে চলে গেলাম। মামা বাড়িতে যাবার পর আমার কৌতূহল কিন্তু কমেনি, বেড়ে গেছে। আমি মনে মনে ঠিক করি রাত গভীর হলে আমি যাব সেই নদীর পাড়ে। আমি দেখব সেই সোনার পুতুলটা কেমন। কথা মতো আমি রাতের খাবার শেষে শুয়ে পড়লাম। আমি কিন্তু ঘুমাইনি। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি আস্তে করে উঠে কোনো সারা শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব শুনতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। এই গল্পের লেখক ছিল মোহাম্মদ নিশাত। আর হ্যাঁ, গল্পটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।